শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। 12 ফেব্রুয়ারি 2026 বহুল প্রত্যাশিত আকাঙ্ক্ষিত নির্বাচনের পর দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সময়ের হিসাবে আড়াই মাসের কিছুটা বেশি। এই সময়ে সরকারের নানা কার্যক্রম নিয়ে আলোচনা আছে, সমালোচনা আছে। পাশাপাশি সরকারের যে অঙ্গ সংগঠন রয়েছে, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাদেরও নানাবিধ কার্যক্রম নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে। এবং এই আলোচনা সমালোচনার সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে এই তিনটি দলেরই অঙ্গ সংগঠনেরই নেতৃত্বেও পরিবর্তন আসছে। সঙ্গত কারণেই প্রত্যাশার জায়গা রয়েছে আগামীর নেতৃত্ব কেমন হবে, সেই নেতৃত্বের দায়বদ্ধতা কতটুকু থাকবে রাজনীতিতে, এইসব বিষয়গুলো নিয়েই আমরা আলাপ করব। দর্শক, সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি অঙ্গ সংগঠনের নেতৃত্ব ও দায়বদ্ধতা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে আছেন জনাব শরীফ উদ্দিন জুয়েল, আহ্বায়ক যুবদল ঢাকা মহানগর উত্তর। রয়েছেন মোহাম্মদ কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এছাড়া অনলাইনে আমাদের সাথে আছেন আরও দুজন সম্মানিত অতিথি। রয়েছেন নাজমুল হাসান, সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি, এবং আমাদের সাথে রয়েছেন নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান শাহিন। আপনাদের চারজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যয় 35,000 কোটি টাকা, একনেকে চূড়ান্ত অনুমোদন, প্রথম পর্যায়ে দক্ষিণাঞ্চলের লবণাক্ততা নিয়ন্ত্রণের উদ্যোগ। হাম উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু, টিকা দিতে কোনো গাফিলতি নেই দাবি স্বাস্থ্যমন্ত্রীর, অনিয়মের তদন্তের চেয়ে শিশু মৃত্যু ঠেকাতে জোর দিচ্ছে সরকার। বর্ষা মৌসুমে ভয়াবহ রূপ নেবে ডেঙ্গু পরিস্থিতি, আশঙ্কা বিশ্লেষকদের, অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকাতে এখনই জরুরি ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ। আগামী 2 বছর স্থিতিশীলতা ধরে রাখতে না পারলে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হবে তথ্যমন্ত্রী, ফ্যাসিবাদ ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ গোলাম পারওয়ারের। প্রতি বর্গফুটে 2 টাকা বাড়িয়ে কোরবানির পশুর চামড়ার দাম চূড়ান্ত করেছে সরকার, ন্যায্য মূল্য না পেলে রপ্তানির অনুমতি দেয়া হবে বাণিজ্যমন্ত্রী। এবং 2 দিনের সফরে বেইজিং মার্কিন প্রেসিডেন্ট, বর্ণাঢ্য আয়োজনে বরণ, ট্রাম্প শি জিনপিং এর বৈঠক, আলোচনায় আসতে পারে ইরান ও তাইওয়ান ইস্যু। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই আমরা রেজাউল হান্নানের কাছেই যাব। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল হান্নান রয়েছেন আমাদের সাথে। আমরা একটু তার কাছেই যাব। যে বিষয়গুলো আমরা আলাপ করছিলাম, শুনছিলেন অনুষ্ঠানের শুরুতে, যে আমরা বলছিলাম সংগঠনের কথা, বিশেষ করে সরকারি দল যখন হয়, যেই দল শাসক দল ক্ষমতায় থাকে, তার অঙ্গ সংগঠন নিয়ে নানা রকম অতীতে আমরা বিতর্ক শুনেছি। কিন্তু এই সময়ে এসে, যদিও সরকারের বয়স আমরা বলছি আড়াই মাসের কিছুটা বেশি, মূল্যায়ন করবার হয়তো সেই অর্থে সময় হয়নি এখনও, কিন্তু তারপরও এই সময়ের মধ্যে আপনি এই সংগঠনগুলোর কার্যক্রম কিভাবে দেখলেন, কেমন দেখলেন, আগে সেই প্রসঙ্গেই একটু উল্লেখ করবেন, এরপরে আমরা আরও বিস্তারিত হয়তো জানব। জনাব রেজাউল হান্নান। বিসমিল্লাহির রহমানির রহিম। এই অনুষ্ঠান যারা দেখছেন এবং দেখবেন, আসসালামু আলাইকুম। এবং আমার সহ আলোচক হিসেবে এখানে অনেকগুলো তরুণ নেতা আছেন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আছেন, এবং আমি আশা করছি এবং দোয়া করছি যে তারা ভালো রাজনীতি শিখে একদিন বাংলাদেশের বড় বড় জায়গায় যাবে এবং দেশের হাল ধরবে। তো প্রথমেই আমি আমাদের সকলের প্রিয় সাংবাদিক জনাব শফিক রেহমান, ওনার যাই দিনের একটা আর্টিকেলের কথা বলতে চাই। উনি একটা আর্টিকেল লিখেছিলেন, এটা তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, খুব সম্ভব 94 অথবা 95-এ।
আর্টিকেলটা ছিল যে উনি লিখেছিলেন, বেশ বড় একটা আর্টিকেল, যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগ সামলান। এবং তারপরে উনি অনেক কথা লিখেছিলেন যে ছাত্রলীগ কি কি করছে, এবং এই ছাত্রলীগের জন্য আওয়ামী লীগকে অনেক দাম দিতে হবে। তো এরপরে ঘটনা আস্তে আস্তে পরিবর্তন হয়। 2001-এ বিএনপি ক্ষমতায় আসে, এবং তারপরে ঠিক 2004 অথবা 2005-এ জনাব শফিক রেহমান জাহিদা দিনে ওই সেম আর্টিকেলটা আবার পাবলিশ করেছিলেন, শুধু একটা শব্দ চেঞ্জ করেছিলেন। আর একেবারে সম্পূর্ণ আর্টিকেলটা আগেরটাই ছিল। লিখেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী ছাত্র দল সামলান, মানে শুধু লীগ কেটে উনি দল করেছিলেন। এবং সাধারণ জনগণ দেখলো যে এক্স্যাক্টলি যে খারাপ কাজগুলা লীগ করত, তখন ওই ছাত্র দলের ওই ছেলেগুলাও ওই কাজই করছে, এবং যে বিষয়গুলো অনেক বিতর্ক সৃষ্টি করছে, এবং দলকেও আলটিমেটলি তার জন্য পেমেন্ট দিতে হয়েছে। আমি কেন এই প্রসঙ্গটা টানলাম, কারণ আমার বিএনপি এবং এই ছাত্র দলের উপরে অনেক দুর্বলতা আছে। আমি কেন চাই যে তারা রাজনীতি শিখুক এবং দেশের দায়িত্ব নিক, কেন চাই যে, আমি যদি আমার মতো করে বলি যে দেখেন, বাংলাদেশে অনেকগুলা সরকারি ইউনিভার্সিটি আছে, মেডিকেল কলেজ আছে সারা বাংলাদেশে, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে অনেক। এবং এই মুহূর্তে আজকের যদি খবর নেওয়া হয়, দেখা যাবে সব ইউনিভার্সিটি মিলে কয়েক শত শত এই আপনার স্টুডেন্ট লিডার আছে, ছাত্র দলের আছে। আমি ছাত্র দলের কথা কেন বলছি, ছাত্র বা বিএনপি বাংলাদেশের সব থেকে বড় দল, এবং তারা 4 বার ক্ষমতায় ছিল, এবং বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের সার্বভৌমত্ব, এগুলোর জন্য বিএনপি খুব দরকার, একটা ভালো বিএনপি খুব দরকার এটার জন্য। তো আমি আবার সেই ছাত্র দলের কথায় ফিরে যাই, যে বাংলাদেশের এতগুলা ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অসংখ্য ছাত্র দলের নেতা আছে, শত শত আছে। তো যদি হাইপোথেটিক্যালি বলি যে আজ থেকে 30 বছর পরে আবার বিএনপি ক্ষমতায় এসেছে, তো আমার হিসাবে তো এই ছাত্র দলের যে শত শত যে নেতাগুলো এখন আছে, এরাই তো তখন দেশের দায়িত্বে থাকার কথা, অ্যাটলিস্ট 90%। এটাই কারণ এরা ছাত্র জীবন থেকে রাজনীতি শিখেছে, ছাত্র জীবন থেকে জনমানুষের সাথে সম্পর্ক গড়েছে, তারা প্রেশার হ্যান্ডেলিং শিখেছে, ক্রাইসিস হ্যান্ডেলিং শিখেছে। কিন্তু আমার মনে হয় কি, হাইপোথেটিক্যালি বলছি, যে তখন দেখবো কি, যে যদি 60 জন মন্ত্রী হয়, তো তার ভিতরে হয়তো 50 জনই এই ছাত্র দলের কেউ না, অন্যরা। তো কেন এটা বলছি, কারণ তারা হয়তো ওইভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে না। যদি ব্যর্থ হয়, ওই জায়গাগুলো কারা নিবে? রাজনীতির দায়িত্বপূর্ণ যে জায়গাগুলো ছাত্র দলের নেতাদের নেওয়ার কথা ছিল, ওই জায়গাগুলো নেবে ব্যবসায়ীরা, ওই জায়গাগুলো নিবে আমলারা, ওই জায়গাগুলো নিবে নানা পেশার মানুষ, এবং বাংলাদেশের রাজনীতি খুব ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। তো এই কারণেই আমি চাই যে রাজনীতিটা রাজনীতিবিদদের কাছে থাকুক। এই যে স্টুডেন্ট লিডার গুলা যারা রাজনীতি করছে, এখন যারা করছে, এরা সত্যিকার অর্থে রাজনীতি করুক, যাতে করে তাদের সময় যখন আসবে সব এরাই যেন দায়িত্বে থাকে। কিন্তু এখন কি ওই পরিস্থিতি আছে? ওই পরিস্থিতি নাই। একটা কথা মনে রাখতে হবে, যে বাংলাদেশের শুধুমাত্র বিএনপির এই মানে এইটা নিয়ে গৌরব করতে পারে যে তাদের দলটা শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমার নিজের একজন আদর্শ, এবং ম্যাডাম খালেদা জিয়া। এরকম দুজন নেতা তো বাংলাদেশের আর কোনো দলের নাই। তো আমি আজকে আপনাদের অনুষ্ঠান শুরুর আগে এমনিতেই ইন্টারনেটে একটা সার্চ দিলাম যে আচ্ছা, ছাত্র রাজনীতির খারাপ দিকগুলা। তো আমাকে উত্তর দিল যে 6টা জিনিস, যে ছাত্র রাজনীতির খারাপ ক্যারেক্টারিস্টিক হলো, খারাপ ছাত্র রাজনীতির ক্যারেক্টারিস্টিক হলো 6টা। 1 নম্বর হলো এরা ভায়োলেন্সে জড়িত থাকে, 2 নম্বর হলো এরা দুর্নীতি করে, 3 নম্বর হলো এরা নেপোটিজম করে, মানে হলো যে এদেরকে যে সিলেকশন নির্বাচন হয়, এটা ওই স্বচ্ছ নির্বাচন হয় না, অনেকটা ইলেক্টেড না সিলেক্টেড টাইপের হয়। 4 নম্বর বলছে যে এরা যে সব প্রতিষ্ঠানে থাকে, এরা পড়াশোনার ক্ষতি করে, পড়াশোনার পরিবেশ নষ্ট করে। তো এরা আপনার বিভিন্ন ধর্ম কিংবা অন্য বিষয়, বিভিন্ন ন্যারেটিভ, এখন যেমন চেতনার কথা আসে এরকম, তো এই জিনিসগুলা নিয়ে ব্যস্ত থাকে। আর সব থেকে বড় যেটা, এরা কোন একটা দলের লেজুর বৃত্তি করে। তো এখন আমি ছাত্র দল এটা করে কিংবা ছাত্র শিবির কিংবা অন্য, আমি সেটা বলছি না, আমি যার যার হিসাব তারাই মিলিয়ে নিক। যে 6টা পয়েন্ট বললাম, আমার পয়েন্ট না, এটা ইন্টারনেটের পয়েন্ট, কার ক্ষেত্রে বেশি কমন পড়েছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আসবো। জি,
জনাব রেজাউল হান্নান, আমি আবারও আসবো আপনার কাছে, আমি একটু শুনে আসি। স্টুডিওতে রয়েছেন, আমি প্রথমে ছাত্রদলের প্রতিনিধি বা বাসিত আপনার কাছেই যাচ্ছি। যে বিষয়টি বলছিলেন রেজাউল হান্নান, যেই বৈশিষ্ট্যের কথা এবং যেই দুর্বলতার কারণে ছাত্র রাজনীতি না, আপনার কাছে কি মনে হয় আপনাদের সংগঠনের ক্ষেত্রে এই বিষয়গুলো কীরকম সেটি বলবেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে খুব বেশি যেটি আলোচিত সেটিও একটু যুক্ত করবেন, যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সঙ্গে শিবিরের যে সংঘর্ষ এবং সেই দেশের অন্যান্য জায়গায়ও যেটি হয়েছে, এবং সবাই বলছে যে বিপ্লব পূর্ববর্তী সময়ের যে অবস্থা এবং পরবর্তী সময়ের অবস্থা কেন এক না, কেন এই দখল বা এরকম বিষয়গুলো তৈরি হচ্ছে, আধিপত্য বজায় রাখার রাজনীতি তৈরি হলো, সেই বিষয়টি বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহ আলোচক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা টিভি সেটের সামনে বসে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ইতিহাস গৌরব এটা অত্যন্ত উজ্জ্বল। আমরা এই 17 বছর যে লড়াই সংগ্রাম করেছি, একদম বাংলাদেশ খাদের কিনারায় চলে গিয়েছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অ্যাট এ স্ট্রিচ তাদের লড়াই সংগ্রামের মাধ্যমে, মুভমেন্টের মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র রূপান্তরিত করার লক্ষ্যে গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতিত হয়েছে, জীবনের সর্বোচ্চ কিছু ত্যাগ করেছে। আপনি মনে করেন একজন আমার সহালোচক অনেকগুলো কথা বলেছে, 6 পয়েন্টের কথা বলেছে, সব কিছু মিলিয়ে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে মূল্যায়ন করা যায় তাহলে আপনি দেখবেন 17 বছরের চরম নির্যাতন উপেক্ষা করে রাজপথে পুলিশের গুলির সামনে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্লোগান দিয়েছিল। রক্তাক্ত হয়ে রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মীরাই কিন্তু পড়েছিল। সুতরাং প্রতিটি ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে আপনি স্ট্যাটিস্টিক্স দেখলে দেখবেন। আমি সব কিছু সর্বশেষ জুলাই আন্দোলনেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 142 জন শহীদ হয়েছে এবং টোটালি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছরে গুম, খুন, নির্যাতন এবং আমরা দীর্ঘদিন কারান্তরীণ থেকে আমাদের অনেক মেধা নষ্ট হয়ে গেছে। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু ইতোমধ্যে বাংলাদেশের সাধারণ মানুষের সামনে কিন্তু প্রতীয়মান হয়েছে যে না, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দীর্ঘ সংগ্রামের ভূমিকা এবং তাদের একটা রেজাল্ট কিন্তু ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বড় অংশীদার। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং একটা সৌর শাসককে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে ত্যাগ সংগ্রাম করেছে সেটা অত্যন্ত উজ্জ্বল এবং সেটা বাস্তবায়নের জন্য আগামীর সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য বর্তমান সরকার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্নের সারথি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে কাজ করে যাচ্ছে। আমি বলবেন আপনি যে আপনি বলছিলেন যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে এবং দীর্ঘ 17 বছরের ছাত্রদলের যে ভূমিকা, নিঃসন্দেহে আমরা সেটি স্বীকার করি, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্রদলের ভূমিকাটি কি, সেই জায়গাটিকে একটু আলোকপাত করবেন? অবশ্যই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 5 আগস্টের পূর্বে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে নিজের জীবনের সর্বোচ্চ উজাড় করে দিয়েছে। 5 আগস্ট পরবর্তী সময়ে প্রতিটি ক্যাম্পাসে মুক্ত গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে 17 ইয়ার্সের গ্যাপটা ছিল ইন্টারেকশনের মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে। এবং আপনি দেখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দখল বা আধিপত্য বজায়ের ঘটনাও কি ঘটছে? এখন পর্যন্ত আপনি যদি কোথাও দেখাতে পারেন এমন কোনো প্রমাণ যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ যে কার্যক্রমগুলো করেছে তার ন্যূনতম 1% না 0.001% ছাত্রদলের কোনো নেতাকর্মীর দ্বারা সংগঠিত হয়েছে, আপনি যদি এরকম প্রুফ করতে পারেন তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুরোটাই দায়ভার নেবে। আপনি যেই দখলের কথা বলছেন, যে আধিপত্য বিস্তারের কথা বলছেন, আমাদের একজন সহালোচক গুরুত্বপূর্ণ পার্সন, রিটায়ার্ড আর্মি পার্সন রেজাউল হাসান শাহিন, উনি যে কথাটা বলেছে ভায়োলেন্স, করাপশন, নেপোটিজম, পড়াশোনার ক্ষতি করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ধরনের কোনো 6 ফ্যাক্টর উনি অ্যানালাইসিস করেছেন কার কোনোটার মধ্যেই নাই। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাধারণ ক্যারিজম্যাটিক লিডার, যথেষ্ট সমর্থন আপনাদের প্রতি থাকার কথা, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনে তো সেরকম প্রতিফলন দেখা যায়। আপনি যদি ছাত্র সংসদ নির্বাচনের দিকে যান, সেটা আমি আপনাকে একদম সিম্পলি বলি, ছাত্র সংসদ নির্বাচনে যে সংগঠন আমাদের সাথে প্রতিযোগিতা করেছিল সেই সংগঠন দীর্ঘদিন ছাত্রলীগের সাথে থেকে মিলে মিশে এবং তাদের আশ্রয় প্রশ্রয় থেকে কিন্তু রাজনীতি করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মাঝে নিজেদেরকে বিকশিত করার সুযোগ পেয়েছে, ইন্টারেক্টেড হওয়ার সুযোগ পেয়েছে, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল
করতে পারেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন ফ্যাসিস্টের সময় ক্যাম্পাসে মিছিল দিত, পুলিশ দৌড়াতো, ছাত্রলীগ দৌড়ে দৌড়ে আমাদেরকে মারতো ভাই, আমাদেরকে মেরে রক্তাক্ত করে রাস্তায় ফেলে রাখতো। সেই সিম্প্যাথি আপনারা ক্যাশ করতে পারেননি। সেই সিম্প্যাথি ক্যাশ করতে আমরা সেই সিম্প্যাথি ক্যাশ করার জন্য যে ইন্টারাকশনের দরকার, এবং সাধারণ আপনি যদি আমাকে পরিচিত না হতো, যে আমি ছাত্রদলের নেতা বা আমি ছাত্রদলের কর্মী না হতাম, আপনি তো আজকে আমাকে এখানে ইনভাইট করতেন না। সেটা আমাকে তো জানাতে হবে যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই কাজটা করছি। সেই সময়টা আমরা পাইনি, এবং আমরা সেই সময়টা না পাওয়ার কারণে তারা মিথ্যা গুজব ছড়িয়ে এবং ফটোকার্ড তৈরি করে এবং একটা মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা কথা বলেছে যে তারা কোনো লেজুর ভিত্তিক সংগঠন করে না, এবং একটা সংগঠন লেজুর ভিত্তি করে সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার কেড়ে নিয়েছিল। তাই তারা বলেছে আমরা লেজুর ভিত্তি করি না। শিক্ষার্থীরা মানে একদম তাদেরকে বিশ্বাস করে হয়তো ভোটটা দিয়েছে। আপনি জানেন অনেক জায়গায় ভোটের মধ্যে অনেক কারচুপি হয়েছে, অনেক কিছু হয়েছে, তবুও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই নির্বাচনকে মেনে নিয়েছে। সুতরাং এই ইন্টারাকশন না থাকায়, গ্যাপ থাকায় তারা ওই মিথ্যা প্রচার করে প্রোপাগান্ডা ছড়িয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে বিরুদ্ধে যে মিথ্যা গুজব ছড়িয়েছে, সেই গুজবের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হয়তো সাময়িকভাবে ইলেকশনে খারাপ করেছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইলেকশনের পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এরপরে আপনার চিন্তা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, আপনি দেখেন ক্রমান্বয়ে কিন্তু ভালো করে চাকসুতে আমরা এজিএস জিতেছি, অনেকগুলো হলের বিপি জিএস জিতেছি। যখন এইভাবে ক্রমান্বয়ে যদি আর যকসুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে দাবিতে খারাপ করার পরে আমরা যখন বুঝতে পেরেছি গ্যাপ কোথায়, আস্তে আস্তে কিন্তু আমরা ক্রমান্বয়ে ভালো করছি। আমরা যেটা মাত্র 6 মাসে করেছি, তারা সেটা 17 বছরে ক্যাশ করেছে। সব পার্থক্য এখানে। আস্তে আস্তে আমরা শিক্ষার্থীদের মাঝে পৌঁছাচ্ছি, ইনশাআল্লাহ সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে একটা আদর্শগত ছাত্র সংগঠন হিসেবে গ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসার চেষ্টা করব আপনার কাছে। আমি একটু শুনে আসি। আমাদের সাথে অনলাইনে রয়েছেন জনাব নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান, আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, যে আলাপটি আমরা করছিলাম মূল দলের অঙ্গ সংগঠন হিসেবে পূর্ববর্তী সময়, অর্থাৎ 5 আগস্ট পূর্ববর্তী সময়ের যে ভূমিকা এবং 5 আগস্ট পরবর্তী সময়ে, বিশেষ করে নির্বাচন পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক দলের যে ভূমিকা, এর মধ্যে কি পার্থক্য আপনি লক্ষ্য করেন? না, পার্থক্য কিছুটা তো আছেই। প্রথমে আমি বলে রাখছি যে ইতিপূর্বে রিয়াজুল হান্নান শাহিন ভাই যে কথাটি বললেন, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। খুব সুন্দর বলেছেন। আমি ওনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। উনি ইন্টারনেট ঘেটে যে 6টি পয়েন্টের কথা বলেছেন। আমি ছোট্ট একটা ঘটনা বলি। আমি খাগড়াছড়িতে প্রোগ্রাম শেষ করে অনেক রাতে ঢাকায় ফিরছিলাম। রাস্তা চিনি না, মানে গুগল ম্যাপ ইউজ করে যাচ্ছিলাম, কিন্তু গাড়ি আমাকে এমন পথ দেখিয়ে নিয়ে গেল যে গভীর জঙ্গলে। সেই জঙ্গল থেকে আবার রাস্তায় আসতে আমাকে 2 ঘন্টা সময় ব্যয় করতে হয়েছে। কাজেই সব ঘটনা, বিশেষ করে রাজনৈতিক ঘটনা ইন্টারনেট ঘেটে মন্তব্য করলে আমার মনে হয় ওটা যথাযথ হয় না। ছাত্রদলের কথা বললেন কিছুক্ষণ আগে। আমি ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলাম। আমি যখন দপ্তর সম্পাদক ছিলাম তখন সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে বাংলাদেশের ইতিহাসে। আমার এখনো মনে আছে যে আমি শত শত হাজার হাজার ছাত্রদল নেতাকর্মীর ক্রস ফায়ারের শোক বার্তা লিখতে হয়েছে আমার হাত দিয়ে টাইপ করে। অর্থাৎ দেশের গণতন্ত্র রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য ছাত্র দলের যে ঐতিহাসিক ভূমিকা, এটা কেউ অস্বীকার করতে পারবে না। হ্যাঁ, তারপরেও দু এক জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে, আমাদের সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সঙ্গে সঙ্গে সেখানে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করে। আর স্বেচ্ছাসেবক দলের কথা বলছেন, আমাদের দলটা, হ্যাঁ আমরা রাজনীতি করি, রাজনীতির পাশাপাশি স্বেচ্ছাশ্রম ভিত্তিক যে মানবিক কর্মকাণ্ডগুলো, মূলত এইগুলাকে আমরা বেশি ফোকাস করি। আমি কিছু তথ্য দেই যে ভারতের পানি আগ্রাসনের ফলে যখন সিলেট, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুরে ভয়াবহ বন্যা হলো, স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আমরা 10,000 পরিবারকে খাদ্য সামগ্রী, উপহার সামগ্রী দিয়ে সহযোগিতা করেছি। প্রায় 500 পরিবারকে গৃহ নির্মাণ করে দিয়েছি। অনেক পরিবার যাদের সবকিছু পানিতে ভেসে গিয়েছে, যোগাযোগের কোনো উপায় নাই, এমন প্রায় 20টা পরিবারকে মোবাইল ফোন কিনে দিয়েছি। তারপর যখন কোনো মুমূর্ষু রোগীর দুষ্প্রাপ্য মানে গ্রুপের রক্তের প্রয়োজন হয়, আমরা কিন্তু স্বেচ্ছাসেবক দল দিন নাই রাত নেই তাকে একটা রক্তের গ্রুপ জোগাড় করে দিয়ে সহযোগিতা করি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যখন চিকিৎসার জন্য কেউ আসে হাসপাতালে ভর্তি হতে, বা কখনো আইসিইউ ম্যানেজ করার জন্য, এটা কিন্তু খুব দুষ্প্রাপ্য জিনিস বাংলাদেশের বর্তমান চিকিৎসা ব্যবস্থায়। আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। অর্থাৎ স্বেচ্ছাসেবক দল মূলত মানবিক কর্মকাণ্ডগুলো এগিয়ে নিয়ে বিএনপিকে
হাইলাইট করার চেষ্টা করে, আমরা সেটা বরাবরই চেষ্টা করি। তারপরেও আমি বলছি, আমাদের সংগঠন যেহেতু একটি বিশাল সংগঠন, এখানে লক্ষ লক্ষ নেতাকর্মী আমাদের সংগঠনের সাথে ইনভলভ। দু একটা যে বিচ্ছিন্ন ঘটনা ঘটে না, আমি কিন্তু তা বলছি না, তবে দখলদারি এবং বাস টার্মিনাল দখল কিংবা টেন্ডার বা এই ধরনের ঘটনাও ঘটে, স্বেচ্ছাসেবক দলের সেই অভিযোগ রয়েছে। বিচ্ছিন্ন কোনো যে ঘটনা ঘটে না সেটা আমি অস্বীকার করছি না, কোন সংগঠনের নেতাকর্মীরা অস্বীকার করবে না, কিন্তু প্রশ্ন হচ্ছে, দেখার বিষয় হচ্ছে আপনারা প্রপারলি অ্যাড্রেস করছেন কিনা, আমরা কেন্দ্র থেকে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করি কিনা। আমি অন্তত আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের এই 3 অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন, যেখানেই কোনো ঘটনাকে অ্যাড্রেস করা হয়, আমরা সঙ্গে সঙ্গে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করি। এটাই তো একটা সংগঠনের নিয়ম। ধন্যবাদ আপনাকে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আসবো, একটা বিরতি নিতে হবে, বিরতির পর এসে আমি জনাব শরীফ জুয়েল আপনার কাছে এসে আপনার কথাও শুনবো। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে এ পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব শরীফুদ্দিন জুয়েল, আপনার কাছে আসছি। যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে অঙ্গ সংগঠনের কার্যক্রম, আসলে আমাদের রাজনীতিতেও আমরা দেখি যে দীর্ঘ সময় ধরেই, যেটি বলছিলাম যে শাসক দলের অঙ্গ সংগঠন যেই হয়, বিশেষ করে যুব দল বা যুব সংগঠন যেটি থাকে, সব দলের ক্ষেত্রেই আমরা বিগত সরকারের সময়ে শুনেছি যখন যুবলীগ ছিল এবং তখন কি অবস্থা, এটি একটি অনেক জায়গায় ত্রাসের নাম হয়ে গিয়েছিল, এমনও হয়েছে। এবং যে কোনো আইন শৃঙ্খলা রক্ষা করার বিষয়ের নামে, বিরোধী দল দমনের নামে সেই সব বিষয়গুলো কিন্তু ফিরে ফিরে এসেছে। এবারকার সময়ে এসে নিঃসন্দেহে আমাদের প্রত্যাশাও বেশি। সেই জায়গায় যুবদলের ভূমিকাটা কেমন আপনি দেখছেন? বিশেষ করে কিছু কিছু ঘটনা, যেটি জনাব নাজমুল উনিও বলছিলেন বিচ্ছিন্ন ঘটনা, আপনার অঙ্গ সংগঠনের ক্ষেত্রেও কি সেই বিচ্ছিন্ন ঘটনাই বলবেন, না সেগুলো কিভাবে ব্যবস্থা নিয়েছেন? আপনার মন্তব্য শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটিএন বাংলা আয়োজিত আজকের এই টকশোতে সবাইকে, সকল দর্শক যারা টিভি সেটের সামনে বসে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার আজকের আমাদের সঞ্চালক আমিনুল মজলিস ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আমার সাথে সহ আলোচকবৃন্দ, বিশেষ করে আমাদের আদর্শিক দুইটা ভাই, নাজমুল ভাই এবং বাসিত, আমাদের ছাত্রনেতা এবং রাজনৈতিক বিশ্লেষক মেজর রিটায়ার্ড রেজাউল হান্নান শাহিন ভাই সহ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষে ধন্যবাদ জানাচ্ছি। সেটা আজকে দেখুন, আমরা যে বিষয়টা, আমরা আজকে শুরু থেকে আমরা যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পরবর্তী আগে আমাদের অঙ্গ সংগঠনগুলোর ভূমিকা কী ছিল এবং এখন 12ই ফেব্রুয়ারির পরে আমাদের ভূমিকাটা কী ছিল। একটা অত্যন্ত পরিষ্কারভাবে আমি প্রথমে একটা কথা আপনাদেরকে দ্ব্যর্থভাবে বলতে চাই। বিএনপি আওয়ামী লীগ না, যুবদল যুবলীগ না, ছাত্রদল ছাত্রলীগ না, এবং স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক লীগ না। এই জায়গাটা প্রথমে আমাদের কনসেন্ট্রেট করতে হবে, কনসেন্ট্রেশন আনতে হবে। কারণ আমি একটা কথা প্রথমে আপনাদের বলি, দেখেন যে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কোনো দল অভিযোগ ওঠার পরে এমনভাবে দলের বিরুদ্ধে কখনো শাস্তিমূলক ব্যবস্থায় যাননি, যেটা 5ই আগস্টের পরে আমাদের নেতা বিএনপির চেয়ারপারসন, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি 5ই আগস্টের পরে যখনই যেখানে যে অভিযোগগুলো এসেছে তাৎক্ষণিকভাবে সে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থায়, এবং যারা সংগঠনের নিয়মের ব্যত্যয় ঘটেছে, সংগঠন বিরোধী পরিপন্থী কাজ করেছে, তাদেরকে আমরা কিন্তু সেভাবে কিন্তু ব্যবস্থা নিয়েছি। তো এখানে অত্যন্ত একটা জিনিস পরিষ্কার যে আপনারা কখনো আওয়ামী লীগের সাথে বিএনপিকে কম্পেয়ার আনা যাবে না, যুবলীগের সাথে যুবদলকে কম্পেয়ার আনা যাবে না, এবং ছাত্রলীগের সাথে ছাত্রদল ঠিক তেমনি স্বেচ্ছাসেবক লীগের সাথে স্বেচ্ছাসেবক কম্পেয়ার আনা যাবে না। কিন্তু রাজনৈতিক অঙ্গনে বা বাজারে একটা প্রচারণা কিন্তু অলরেডি হয়েছে যে কেবলমাত্র শাসক দলের কর্তা ব্যক্তিদের পরিবর্তন হয়েছে, কিন্তু অবস্থা অনেকটা আগের মতোই আছে আগে। এবং আমাদের এই যে আমরা যখন মাঠেও কথাবার্তা বলি, আমরা তো একেবারে মাঠের সাংবাদিকতা করি, সেখানেও দেখা যায় বিভিন্ন জনমানুষের কাছে যখন শুনি, আমি জানি না এটি কি কেবলমাত্র প্রোপাগান্ডা কিংবা প্রচারণাই কিনা, কিংবা সেই প্রচারণায় আপনারা কতটা পিছিয়ে আছেন কিনা, বলা হয়ে থাকে যে একই বিষয়, জাস্ট খালি খোলসটা হয়তো পরিবর্তন হয়েছে বা নেতৃত্বের জায়গাটা শুধু পরিবর্তন হয়েছে, সাধারণ মানুষ আগের মতোই, এরকমটা অনেকে বলে।
আমি দ্ব্যর্থহীনভাবে এই বিষয়টাকে আমি প্রত্যাখ্যান করছি। কারণ দেখুন, 5ই আগস্টের পরবর্তীতে দুইটি দল, বিশেষ করে যে দুইটি দল বলা চলে গত 18টি মাস, 5ই আগস্ট 2024 সাল থেকে 12ই ফেব্রুয়ারি 2026-এর আগ পর্যন্ত ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন, কিন্তু সরকারের প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু এই দুইটি দলই কিন্তু তারা কিন্তু দেশ চালিয়েছে। এবং তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে তাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল বিএনপিকে কিভাবে বাংলাদেশের মানুষের জনগণের কাছে প্রশ্নবিদ্ধ করা যায়, বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল তাদেরকে কিভাবে প্রোপাগান্ডা ছড়িয়ে, এবং তাদের একটি প্রশিক্ষিত বট বাহিনী আছে, সে বট বাহিনীর মাধ্যমে আমাদের দলের বিরুদ্ধে তারা একের পর এক লাগাতার তারা অপপ্রচার চালিয়ে গেছে। এবং তারা বিএনপিকে এই কথাটি তারা বলেছে যে 5ই আগস্টের পরবর্তীতে আপনার হলো যে কাজ আওয়ামী লীগ করতো সেটা এখন বিএনপি করে। সেই প্রচারণা তারা এমনভাবে প্রচারণাটা তারা করেছে তাদের প্রশিক্ষিত বট বাহিনী দ্বারা। এবং যেহেতু তারা সরকারটাকে বলা ছিল ওই দুইটি রাজনৈতিক দল এখন যারা জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসে আছে, তারা কিন্তু অত্যন্ত সুপরিকল্পিতভাবে একের পর এক তারা কিন্তু প্রচারণা আমাদের বিরুদ্ধে করেছে। যখনই আমরা বলবো না যে আসলে আমাদের কোথাও কোনো জায়গায় আমরা যে একেবারে আমাদের কোথাও কোনো বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। যখনই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণে আনার জন্য তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। পাশাপাশি আমরা তাদের কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আমরা গ্রেফতারও করিয়েছি। তার মানে অতীতে কি কখনো বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কখনো কোনো দলকে এরকমভাবে কি কোনো সময় ভূমিকা ব্যবস্থা নিয়েছিল, নাকি তারা এরকমভাবে তারা দলের বিরুদ্ধে তারা আত্মশুদ্ধি অভিযান চালিয়েছে? যেটা কখনোই করেনি, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা করছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা দল একটি রাজনৈতিক সুশৃঙ্খল রাজনীতি দল হিসেবে আমরা সেইভাবে যেন মানুষের পাশে যেন যেতে পারি। আমাদের একটি কথাকে আমরা সবসময় আমাদের মাননীয় চেয়ারপারসন, মাননীয় চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী একটি কথা বলেছে, আমরা বিএনপি সবসময় মানুষের জনগণের দোরগড়ে যাচ্ছি, তাদের আস্থা ভালোবাসা অর্জনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল সেটা আমরা করছি। আপনাকে একটি কথা এখানে বলতে চাই, 2024 সালের 5ই আগস্টের পরে আপনি এক জিনিস খেয়াল করে দেখবেন, যখন একটি সরকার হাসিনা মাফিয়া ফ্যাসিস্ট সরকার যখন পালিয়ে গেল 5ই আগস্টে, ডক্টর ইউনূস সাহেব কিন্তু 8ই মে সম্ভবত শপথ নিয়েছেন। 5ই আগস্ট থেকে 6, 7, 8 বাংলাদেশে কিন্তু কোনো সরকার ছিল না। ওই তিনটা দল কিন্তু আমাদের দলের চেয়ারম্যানের নির্দেশে আমরা কিন্তু প্রতিটা আমরা নেতৃবৃন্দ আমরা কিন্তু রাত জেগে আমরা কিন্তু মহল্লা পাহারা দিয়েছি। আমরা এলাকা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য নিজেরাই কিন্তু আমরা সেরকমভাবে করেছি। ঢাকা শহর সহ সারা বাংলাদেশে ওই 3টা দিনে যখন কোনো সরকার ছিল না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ বাহিনী বলতে কিছু ছিল না, আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা কিন্তু সেই ভূমিকাগুলো পালন করেছি। বিশেষ করে জাতীয়তাবাদী যুবদল আমরা প্রতিটি ইউনিট পর্যায়ে গিয়ে কিন্তু আমরা সে করেছি। এবং 5ই আগস্টের পরে যখন কিন্তু বিশেষ করে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে অন্যান্য যখন সংখ্যালঘুদের উপরে মন্দির আক্রমণ হবে, এটা হবে, একটা অপপ্রচার চালাচ্ছিল, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ থেকে কিন্তু বিভিন্ন হয়েছিল। আমরা প্রতিটা জায়গায় জাতীয় যুবদল থেকে শুরু করে দল, ছাত্রদল আমরা মন্দিরে মন্দিরে আমরা পাহারা দিয়েছি। কোথাও কিন্তু কোনো সংখ্যালঘুর আক্রমণ আমরা কিন্তু হতে কিন্তু আমরা দেইনি। এবং এর পরবর্তীতে আপনারা দেখবেন যখন ইউনূস সাহেবের অন্তর্বর্তী সরকারের আসলে সরকার ব্যবস্থাটা যখন ভেঙে পড়েছিল, ডেঙ্গু সচেতনের জন্য আমরা কিন্তু প্রতিটা এলাকাতে আমরা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান আমরা চালিয়েছি। যখন দেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছিল, আপনার সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আমরাও কিন্তু যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরাও কিন্তু এটাকে অ্যাফ্রন্ট পরে কিন্তু আমরা কিন্তু ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করেছি। তাহলে আমরা কি জনগণের জন্য আমরা তো তখন কিন্তু ক্ষমতায় আসিনি। বিএনপি সরকার কিন্তু বিএনপি সরকার ক্ষমতা এসেছে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে 17ই ফেব্রুয়ারি আমরা কিন্তু এই কাজগুলো করেছি। কোথায়? সেই কোথাও তো আমাদেরকে এই প্রশ্নগুলো কিন্তু মিডিয়াতে তো আসে না, কোথাও তো আমাদের এই কাজগুলোর প্রশংসা তো করা হয় না। সে আমরা অপপ্রচারের শিকার হচ্ছি। এবং ইনশাল্লাহ আমরা সকল অপপ্রচার আমরা আমাদের কাজের বিনিময়ে আমরা অপপ্রচার জবাব দেবো ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু শুনে আসি, জনাব রেজাউল হান্নান রয়েছেন আমাদের সঙ্গে। যে বিষয়টি আমরা বলছিলাম, এই যে অঙ্গ সংগঠনের যে রাজনীতির কথা আমরা বলছি, সেটি তো অতীতের একটি কালচার আছে। আপনার কাছে কি মনে হয় এই যেই বিষয়গুলো বললো, বিষয়গুলোকে একেবারে এরকমই না আপনার কাছে কোনো সুনির্দিষ্ট বিষয় রয়েছে, বা কেমন ইঙ্গিত পাচ্ছেন আপনি ভবিষ্যতের রাজনীতিতে? আমার কাছে আমি খুব ভালো ইঙ্গিত পাচ্ছি না, আমার আশা অনেক বেশি।
কারণ আমি চাই এরাই একসময় রাজনীতি, ভালো রাজনীতি শিখে দায়িত্ব নিক, বাট আমি ওরকম ভালো ইঙ্গিত পাচ্ছি না। আমার অবজারভেশন এবং আমার সাজেশন গুলো আমি একটু বলি। প্রথমত, ছাত্র সংগঠনের কোন একটা ভালো ছাত্র সংগঠন কখনো তার মাতৃ সংগঠনের লেজুর বৃদ্ধি করবে না। এটা করতে গেলে ওই সংগঠনটা শেষ হয়ে যাবে। একটা এখানে কি লেজুর বৃত্তি হচ্ছে আপনার কাছে মনে হচ্ছে? অন্যায় অবশ্যই হচ্ছে। একটা দলের ভুল থাকবে, একটা সরকারের অনেক ভুল থাকবে, ব্যর্থতা থাকবে। ওই ব্যর্থতার পক্ষে সাফাই গাওয়াটা ছাত্রদের কাজ না, ওটা ছাত্রদের ডেফিনেশনের সাথে যায় না। ছাত্রদের তো একটা নিজস্ব ডেফিনেশন আছে যে ছাত্র মানে সে সৎ, সে সত্যবাদী, সে আপোষহীন, তারপরে সে প্রতিবাদী। সে অন্যায় মানে না, মানে একটা ব্যর্থতার পক্ষে সাফাই গাচ্ছে, এটা একটা ছাত্রদের কাছে যায় না, ইয়াংদের সাথে এটা যায় না। তা আমার সাজেশন এরা যেন এটা না করুক। দ্বিতীয়ত হলো, দেখেন এটা আমার অবজারভেশন, আমি যে ছাত্র দলের বিভিন্ন নেতাদেরকে বিভিন্ন প্রোগ্রামে তাদেরকে শুধু দৌড়াতে দেখছি কেন? জনাব তারেক রহমানের গাড়ির সামনে দৌড়াচ্ছেন, এখানে দৌড়াচ্ছেন, ট্রাফিক কন্ট্রোল করছেন। এটা আমার কাছে মনে হচ্ছে যে এরা বুদ্ধিভিত্তিক কোনো কাজ দেখাতে পারছেন না, সুযোগ পাচ্ছেন না। এরা তাদের লিডারশিপটা দেখাতে পারছেন না, তাদের যোগ্যতাটা প্রমাণের জায়গা, স্কোপ পাচ্ছেন না। তারা তাদের ক্যারেক্টার দেখানোর ওরকম প্ল্যাটফর্ম পাচ্ছেন না, জায়গা পাচ্ছেন না। এ কারণে তাদেরকে আমরা দৌড়াতে দেখছি। এবং শুধু তাই না, আমরা যদি বড় বড় যে যেসব ছাত্র দলের যে নেতাগুলো আছেন যারা, তাদের যদি আপনি অনলাইন থেকে নিয়ে 1 ঘন্টার একটা ভিডিও অথবা তারা যেসব কথা বলেছে, আপনি দেখবেন যে না, এটা খুব একটা ভালো হয় না। আর একই সাথে যে এই যে মানে তেল সিনিয়রদেরকে অথবা প্রধানমন্ত্রীকে যে তেল দেওয়া যে কথাবার্তা, এগুলো ইয়াংদের ব্লাডের সাথে এটা যায় না। তো যারা এটা করছে তার মানে দে হ্যাভ লস সামথিং, কারণ এটা এই ইয়াং ব্লাডদের সাথে যায় না। একই সাথে আমি বলবো যে টিচার রাজনীতিটাও খুব খারাপ। কারণ টিচার মানে কি? টিচার মানে হলো গাইড, বাবার মতো, মেন্টর। আর এই টিচার যদি রাজনীতি, সক্রিয় রাজনীতিতে শুরু করে দেয়, আমরা দেখছি এবং আমরা কমপ্লেনও পাচ্ছি যে টিচার রাজনীতি করে কি, সেই টিচার তার ভিন্ন মতাবলম্বী যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের পেছনে লেগে যাচ্ছে, তাকে কম নাম্বার দিচ্ছে, তাকে ভিক্টিমাইজ করেছে। এবং আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে অন্যায়ভাবে তাদেরকে, নিষ্পাপ ছেলেদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি জাস্ট একটা উদাহরণ দিই যে দেখেন, জনাব তারেক রহমান যেদিন বাংলাদেশে ল্যান্ড করলেন, এয়ারপোর্ট থেকে যেদিন আসলেন, আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগরের ভিসি, এত বড় একটা সম্মানীয় মানুষ, উনিও জনাব তারেক রহমানের গাড়ির সামনে দৌড়াচ্ছেন। আমরা খুব অবাক হলাম যে এইটা কেন? রাজনীতিটা কি এই পর্যায়ে নিয়ে যেতে হবে? উনি একটা ভিসি, উনি চাইলেই জনাব তারেক রহমানকে কাছে চাইলে উনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করে আধা ঘন্টা নিজে গল্প করে আসতে পারতেন। বাট উনি কেন এরকম? তো আমি যেটা চাই যে আমাদের স্টুডেন্টরা, আমাদের ছাত্র রাজনীতি, কারণ আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি, তোমরা হেরে গেলে আমরা হেরে যাবো। তো অন্যান্য সংগঠনের বিষয়ে কি আপনার কোনো মন্তব্য আছে? যুবদল বা আমি আজ আমাকে জাস্ট 2-3 মিনিট সময় দিন প্লিজ। দেখেন, জিয়াউর রহমানের, উনি জিয়াউর রহমান যখন আপনার সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের সময়, ওনার বয়স ছিল মাত্র 36 বছর। উনি 39 বছরে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন। শরীফ ওসমান হাদি মারা গেছেন 32 বছর বয়সে। মামদানি নিউ ইয়র্কের মেয়র হয়েছে 33 বছর আগে বয়সে। আমরা আপনাদেরকে এরকম দেখতে চাই। এই যে যত ছাত্র নেতারা আছে, আপনারা এইভাবে তৈরি হন, না হলে এই বাংলাদেশ কে সামনের দিকে এগিয়ে নেওয়া যাবে না। আমরা তো আওয়ামী লীগ 2.0 চাই না, আমরা আপনাদের হাত ধরে আমরা নতুন বাংলাদেশ চাই। এবং আমরা চাই যে স্টুডেন্ট, এই যে আপনাদের যে ছাত্র দল বলি, মানে ভালো ছাত্ররা দায়িত্বে থাকুক, ভালো ছাত্র। এবং আমরা এখানে দেখছি যে এই স্টুডেন্টরা, যে লিডার গুলো আছেন, 15 বছর 20 বছর ধরে তারা নাকি স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা কি হয়? মানে বাংলাদেশের মানুষ কি বলে যে একটা ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তুমি কি 12 বছর ধরে ক্লাস 9-এ পড়ো, তো এটা কেমন ব্যাপার? তো তার মানেটা কি? যে আমাদেরকে এগুলোর থেকে বের হয়ে আসতে হবে। আমি দোয়া করব এবং চাইবো যে আপনারা ন্যাশনাল লিডার এই হিসাবে নিজেদেরকে তৈরি করতে থাকেন, যাতে করে আপনারা যে কোনো সময় মানে জাতীয় পর্যায়ের দায়িত্ব নিতে পারেন। ওই হিসাবে আপনারা নিজেদেরকে তৈরি করতে থাকেন। আপনারা ফাইটার আরেকটি বিষয় আপনি বলবেন কিনা, ডিসিশন মেকিং প্রসেসের ভিতরে নিজেদেরকে শামিল করেন। আমরা আপনাদের ইন্টেলেকচুয়াল কাজগুলো দেখতে চাই, বুদ্ধিভিত্তিক কাজগুলো দেখতে চাই, সাংগঠনিক কাজগুলো দেখতে চাই। এবং আমরা চাই এগুলো থেকে আস্তে আস্তে আপনারা নিজেদেরকে প্রমাণ করুন এবং আপনারাই একসময় দেশের দায়িত্ব নেবেন।
জনাব রেজাউল হান্নান, কোনোভাবেই এটা অবশ্যই জনাব রেজাউল হান্নান, আরেকটি হ্যাঁ, বিষয় আপনি বলবেন কিনা, যে কথাটি এখানে শরীফুদ্দীন জুয়েলও বলছিলেন, যে এই যে নির্বাচন পরবর্তী সময়ে কিংবা 5 আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন অঙ্গ সংগঠন, যারা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল, তাদের বিষয়ে যেই নেতিবাচক প্রচারণা বা যেগুলো, সেগুলো কি কেবলমাত্র প্রচারণা না, এর মধ্যে কিছু সত্যাসত্য ছিল, বা প্রচারণা বা প্রপাগান্ডাই কি আসলে এই সংগঠনগুলোর মূল কাজ থেকে তাদেরকে ম্লান করছে কিনা, আপনার কাছে কি মনে হয়? না, আমি এখানে আমার 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 বক্তব্যটা ভিন্ন। আমার বক্তব্যটা ভিন্ন। দেখেন, এই যে গত 16 বছরে এই যে জামাত এবং বিএনপি এবং জামাত, ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে এরা এক হয়ে আওয়ামী লীগ গভর্নমেন্টের এবং বাংলাদেশ বিরোধীদের সাথে ফাইট করেছে, এক হয়ে ফাইট করেছে এরা। তো এবং আমার বিচারে ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে যে বিশাল সংগঠনটা ছিল এবং জুলাই বিপ্লবে যে জনগোষ্ঠীটা ছিল, এরাই প্রকৃতপক্ষে বাংলাদেশের জনগোষ্ঠী। এবং আমার বিচারে এই বিএনপি এবং এখন বড় দল জামাত এবং এনসিপি আছে, এদের ভিতরে ভেদাভেদের সব যদি হয়, সব থেকে বেশি লাভবান হয় হলো আওয়ামী লীগ, কারণ তাদেরকে তো ফিরে আসতে হবে কোনো একটা জায়গা দিয়ে। তো বিএনপি এবং জামাত এবং এনসিপি, এদের ভিতরে যদি ভেদাভেদ, যত দূরত্ব বাড়বে, ভেদাভেদ হবে, এদের ভিতরে যত ক্লাশ হবে, তত বেশি লাভ হবে হলো আওয়ামী লীগের, তত বেশি লাভ হবে ছাত্রলীগের, তত বেশি লাভ হবে প্রতিবেশী যেসব দেশগুলা বাংলাদেশের মঙ্গল চায় না। এবং তো আমার সাজেশন যে তাদের ন্যারেটিভে, তাদের ট্র্যাপে যেন আমাদের এই ছেলেগুলা, আমাদের এখানে তোমরা, এরাই আমাদের ভবিষ্যৎ, এরা যেন কোনোভাবে পা না দেয়। কারণ একটা জিনিস বুঝতে হবে যে, আমি শুধু একটা উদাহরণে দিই, শুধু যে ম্যাডাম খালেদা জিয়াকে তো কতবার চাপ দেওয়া হয়েছিল যে আপনারা জামাতকে ত্যাগ করেন, জামাতকে ত্যাগ করেন। উনি তো করেন নাই। ডেফিনেটলি দেয়ার ইজ রিজন, ডেফিনেটলি দেয়ার ইজ রিজন। উনি তো একসাথে সবাইকে নিয়ে ফাইট করেছেন। তো আমরা তো বাংলাদেশে তো ম্যাডাম খালেদা জিয়ার থেকে বড় বিএনপি তো কেউ নাই এখন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের থেকে তো বড় বিএনপি কেউ নাই। তো এই কারণেই আমি চাই যে জুলাই বিপ্লবের পক্ষের সমস্ত শক্তি ভোটের রাজনীতি আলাদা থাকবে, এক হবে, এবং যাতে করে বাংলাদেশ বিরোধী যারা আছে তাদেরকে সে মোকাবেলা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। ন্যারেটিভ আলাদা হবে, এটা যেন পারে। অসংখ্য ধন্যবাদ জনাব বাসিত, এবং আমাদের সাথে জনাব নাজমুল রয়েছেন। আমরা তাদের আলোচনাও শুনবো। আমাদেরকে একটা নিয়মমাফিক বিরতি নিয়ে এসে আলোচনায় যুক্ত হতে হবে। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব কাজী জিয়াউদ্দিন বাসিত, আপনার কাছেই যাব বিরতির আগে। শুনছিলাম রেজাউল হান্নান অনেকগুলো প্রসঙ্গ তুলেছেন, আপনার বক্তব্য শুনব। ধন্যবাদ। একজন বিজ্ঞ এবং এক্সপেরিয়েন্সড পার্সন অনেকগুলো কথা বলেছেন। আমি প্রথমেই কিছু কথা বলতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি একজন ক্যারিসমেটিক লিডার, যিনি মাত্র 3 বছরে একটা দল গঠন করার পরে আজকে সেটা প্রায় 50-এর কাছাকাছি চলে আসছে। ওই সংগঠনই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উনি আপসহীন সংগ্রামের এক ইতিহাস, উনি গণতন্ত্রের মা। সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উনিকে স্নেহ, মায়া, মমতা দিয়ে কিন্তু আমাদেরকে বড় করেছে। বর্তমান প্রধানমন্ত্রী, উনি আমাদের সাংগঠনিক অভিভাবক, উনিকে বর্তমান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা। এবং বিগত কয়েক দশকের যদি আপনি মানে ভালো নেতা, ভালো প্রধানমন্ত্রী বলেন, আপনি বর্তমান প্রধানমন্ত্রীকে বলতেই হবে। কোনো শোনা এবং সবচেয়ে জনপ্রিয় নেতা। 2-1টা বিষয় হতে পারে, 2-1টা বিষয় নিয়ে কথা বলাই যায়। উনি বলেছেন যে লেজুর ভিত্তি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সত্যের পক্ষে, সততার পক্ষে, ন্যায় নিষ্ঠার পক্ষে, এবং এই ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক অত্যাচারিত, নির্মম নির্যাতনের শিকার হতে হয়েছে। এবং আমি আপনাকে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির অঙ্গ সংগঠন ঠিক আছে, কিন্তু যদি এটা কোনো সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে কোনো সিদ্ধান্ত যায় সরকারের বা দলের, তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পক্ষ নেয়। এরকম ইতিহাস কিন্তু আছে, অতীতেও আছে। এবং আপনি জানেন, বিভিন্ন জায়গায় আন্দোলন যখন হতো শিক্ষার্থীদের দাবি আদায়ে, আগে যদি আপনি আগের 2001 থেকে নির্বাচন, তখন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কথা বলেছে। দৌড়ানোর যে বিষয়টা আমার বিজ্ঞ পার্সন বলেছেন, আমি 1000 বার দৌড়াবো, কারণ আমি 17 বছর গুলির সম্মুখে দাঁড়িয়ে স্লোগান তুলেছিলাম যার নির্দেশে। ওনাকে দেখার জন্য আমার ছাত্রদল সারাদিন দৌড়াবো।
এবং দৌড়ানোতে কোনো ক্ষতি নেই। আমরা কি সারাদিন দৌড়াচ্ছি? আমরা প্রোগ্রামের সময় ওনাকে সালাম দেওয়ার জন্য ওনাকে মানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তো মৃত্যু উপত্যকায় দাঁড়িয়েছিলাম, এবং কার নির্দেশে? জনাব তারেক রহমানের নির্দেশে। আমরা সেটা দেখতে হবে ওনাকে সেই জায়গাটাতে আমরা যখন কাছে পাই আমরা একটু ইমোশনাল হয়ে পাই। এটা আমাদের উচ্ছ্বাস, এটা আমাদের আনন্দ, এটা আমাদের আবেগ। তো আমরা 100 বার দৌড়াবো, এটা নিয়ে কোনো করার কথা। বুদ্ধিভিত্তিক চর্চার কথা বলেছে। আপনারা দেখেন কয়েকদিন আগে ডুয়েট ছাত্র দলের সহসভাপতি তৌহিদুল ইসলাম সে সিজিপিএ আউট অফ 4 4 পেয়েছে। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের অনেক সহযোদ্ধা আছে, তারা 3.8085 পেয়েছে। ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন সংগ্রাম করতে গিয়েও যারা একদম ক্লাস করতে পারে না, পরবর্তীতে তাদের একাডেমিক রেজাল্ট ভালো করার জন্য তারা কিন্তু করেছে। এবং আমরা কি বুদ্ধিভিত্তিক কাজ করি না? আমার শ্রদ্ধেয় সহালোচক বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গত 17 বছর সুযোগ পায়নি। 5 আগস্টের পরে সুযোগ পাওয়ার পরে কোরআন প্রতিযোগিতা, হামনাত প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, এআই প্রশিক্ষণ থেকে শুরু করে এমন কোনো প্রতিযোগিতামূলক কাজ নেই যেটা শিক্ষার্থীদের উপকারে আসবে এবং শিক্ষার্থীরা দক্ষ হয়ে গড়ে উঠবে, এমন কোনো কার্যক্রম বিভিন্ন ক্যাম্পাসে করে না। এটা নজির নেই। 5 আগস্টের পরে অ্যাটিস্টিস করছে এবং এটার অসংখ্য উদাহরণ আমার কাছে আছে। আমার যদি সময় দেন তাহলে আমি দেখাতে পারবো। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেখেন শুধু যে এইরকম প্রতিযোগিতামূলক কাজ করছে তারা, 5 আগস্টের পরবর্তী সময়ে বন্যায় যে কাজগুলো হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠন, বিশেষ করে আমি যে সংগঠন করে সেটার কথা বলবো, আমরা এত পরিমাণ পানির ভিতরে গিয়েও মানুষের মাঝে ত্রাণ পৌঁছে দিয়েছি। আপনি একটা জিনিস দেখবেন, বাংলা ভিশনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভিডিওটা আই ওয়াজ ইন দেয়ার, আমি সেখানে ছিলাম, যে আমি ত্রাণের বিশাল একটা প্যাকেট টেনে টেনে পানির স্রোতের মধ্যে দিয়ে যাচ্ছে আমার সহযোদ্ধাদেরকে নিয়ে। এরকম অসংখ্য উদাহরণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ ত্যাগ করার জন্য সচেষ্ট। এবং আর কিছু কথা বলেছে, আমি তো রেজাল্টের কথা বললাম, অনেক কথাই বললাম। উনি ইন্টেলেকচুয়াল কাজগুলো, হ্যাঁ আমি যাচ্ছি, ইন্টেলেকচুয়াল কাজগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু করছে। আমরা হয়তো প্রশিক্ষিত আমরা বট বাহিনী তৈরি করতে পারিনি, দরকার নেই না আমরা করবো না, আমরা তো মিথ্যার উপর প্রতিষ্ঠিত হব না, আমরা তো সত্যের উপর প্রতিষ্ঠিত হতে চাই। আমরা সেই সংগঠন করে, যে সংগঠনের যিনি মাত্র 3 বছর এখন পর্যন্ত দল টিকে আছে, এটা আপনাকে বুঝতে হবে। আমরা সেই সংগঠন করি, সেই দল করি, সুতরাং আমরা সেই কাজ করবো না। আমরা কিন্তু ইন্টেলেকচুয়াল কাজগুলো প্রতিনিয়তই করছি। আমাদের মাধ্যমে অনেকগুলো ডিফারেন্ট ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ কার্যক্রম কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ন্যূনতম প্রচারণা তো দরকার, মানুষের জানার জন্য, অবগত হওয়ার জন্য। আমরা আপনি জানেন যে বাংলাদেশের 17 বছরের সবকিছু ভালনারেবল হয়ে গেছে, এখন সেই জায়গাটা থেকে রিগেইন করার চেষ্টা হচ্ছে এবং আস্তে আস্তে হবে। এবং কিন্তু মানুষের মনে কিন্তু ইতিমধ্যে গিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের মাঝেও গিয়েছে, যেটা আমি ছাত্র সংসদ নির্বাচনের উদাহরণ দিয়েছিলাম। ক্রমান্বয়ে কিন্তু আমরা ভালো করছি, চাকসুর পরে জকসুতে আমরা তুলনামূলক ভালো করেছি, ইনশাআল্লাহ আমরা ভালো করছি। এবং যে বয়সের কথা বলেছে, এটা আমার জন্য, আমি ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করেছি, আমি এখন এসএসসি পাস করার জন্য এসএসসি পরীক্ষা দিতে পারবো না, সেটা তো হয় না। হয় আপনি কি পারবেন যে একটা মানুষ সার্টিফিকেটের জন্য? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 17 বছর লড়াই সংগ্রাম করেছি, মৃত্যুকে আলিঙ্গন করে আমরা রাজনীতি করেছি নেতৃত্ব পাওয়ার জন্য। আমাদের স্বীকৃতি তো লাগবে, না হলে তো কালের গহ্বরে আমাকে আপনাকে হারিয়ে যেতে হবে যদি আমি নেতৃত্বের স্বীকৃতি না পাই। তাহলে 9-10 বছর আমরা এসএসসি পাস করার আগে যদি আমাদেরকে বলা হয় যে না এসএসসি পরীক্ষা দিতে পারবে না, এখন আমাদের নেতৃত্বের সময় এসেছে, কারণ 17 বছর নেতৃত্বের ধারাবাহিক প্রক্রিয়াটা গড়ে ওঠেনি, হয়ে ওঠেনি। এখন যদি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বয়সের কারণে যদি কেউ বলে তারা তো বয়স হয়ে গেছে এখন আর দেওয়া লাগবে না, নো, আমরা স্টুডেন্টদের সাথে ইন্টারেক্টেড, সাধারণ শিক্ষার্থীদের সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি। আমরা ক্যাম্পাসে সকাল থেকে 1টা পর্যন্ত 2টা পর্যন্ত টাইম দিয়ে তারপর আমরা পার্টি অফিসে আসি। সুতরাং আমরা তো এই চর্চার মাধ্যমেই বেড়ে উঠেছি এবং আমরা এই লড়াই সংগ্রাম করে 5 আগস্টের পুরো লড়াই সংগ্রাম করে আমরা দেশকে রক্ষা করেছি। এখন আমরা দেশকে সমৃদ্ধ করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে যাচ্ছি, তাদের সাথে আমরা প্রতিদিন ভিউ এক্সচেঞ্জ করছি। কি চাই? সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে, ন্যায় ইনসাফের ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে সাধারণ শিক্ষার্থীদের কি চাই? বয়স দিতে সবকিছু মূল্যায়ন করা যাবে না। বয়সটা 17 বছর ফ্যাসিস্টরা সকলের কেড়ে নিয়েছে, আপনার মূল্যবান ক্যারিয়ার কেড়ে নিয়েছে। এরকম অসংখ্য মানুষ আছে যারা 17 বছরে তাদের জীবনের সর্বোচ্চ উজাড় করে দিয়েছে যেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। সেই লক্ষ্যে আপনার সময় চলে গেছে, এখন আপনার কিছু করার নাই। তাহলে আপনি চাইলেই একটা এসএসসি পরীক্ষার্থীকে আপনি চাইলে এসএসসি পরীক্ষা থেকে বাদ দিতে পারবেন না। ইটস এ টাইম ফর গেটিং রিকগনিশন। সুতরাং আমাদের এই রিকগনিশনের জন্য আমাদের সকল কিছুকে নিয়ে যা কথা বলা বা আমাদেরকে এরকম তিরস্কার করে কথা বলা, এটা আমরা আসলে মেনে নিতে পারি না। আমরাও মেধাবী, আমি অনেক সময় পরীক্ষা দিতে পারিনি মিড টার্ম, কিন্তু ফাইনাল যে কোনো মূল্যে দিয়েছি, কষ্ট করে চুরি করে যা ক্লাসের মধ্যে সকাল 7টায় হয়েছে, এরকম ইতিহাস আছে যে সকাল 6টা থেকে 7টার মধ্যে আমি ক্যাম্পাস আমার ডিপার্টমেন্টে গিয়ে লুকিয়েছিলাম যেন আমাকে নিজে কেউ ধরতে না পারে, এবং ওখানে গিয়ে আমি ফাইনাল পরীক্ষা দিয়েছি। আমার সিজিপিএ
3.54, আউট অফ 4 ফাইন্যান্স ডিপার্টমেন্টে। আমি এমফিল কমপ্লিট করেছি, আমার সিজিপিএ এমফিলের 3.02, এটা একটু খারাপ হতেই পারে। আমি জেলে গিয়ে অনেক পরীক্ষা দিয়েছি, আমি মাস্টার্স, ডাবল মাস্টার্স আমি করে ফেলে, একটা মাস্টার্স করেছি, আরেকটা মাস্টার্স করছি। আমি শিক্ষার্থীদের সাথে আছি, শুধু আমি না, এরকম ছাত্রদলের যারা বর্তমান সময়ে নেতৃত্ব দিচ্ছে, 17 বছর আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে, তাদের সকলের কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড ভালো। আমাদেরকে তিরস্কার করার কোনো কারণই নাই। আউট অফ 4 পাওয়া ছাত্রদল অনেক শিক্ষার্থী আছে, 3.580 পাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছোট ভাই আছে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেধাবীদের সংগঠন, একেবারে স্পষ্ট। তিরস্কার আমরা করার একটু কোনো শুনে সুযোগ আসি, নাই। সময়ের স্বল্পতার জন্য আর এগিয়ে নিতে পারছি না। জনাব নাজমুল হাসান আছেন আমাদের আমি সঙ্গে। শেষ কথা একটা বলতে চাই। জি, জি। আমি বলতে চাই, বর্তমানে এই যে আমাদের বাংলাদেশের যে বিশ্লেষকরা বা বাংলাদেশের রাজনীতির সকলতা, ওনারা শুধু ইন্টারনেট ভিত্তিক এবং ফেসবুক ভিত্তিক যদি ওনারা ডিপেন্ড করে বিশ্লেষণ করে কার্যক্রম অ্যাক্টিভিটিস, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু চলে যাবে। আমি মনে করি গুজব এবং বট বাহিনী বর্তমান বিশ্বের জন্য একটা ক্যান্সার। এই ক্যান্সার উৎপাদন করতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অসংখ্য ধন্যবাদ। আমরা যাব, জনাব নাজমুল হাসান রয়েছেন আমাদের সঙ্গে। নাজমুল হাসান, শুনছিলেন সার্বিক আলোচনা। আমি যে কথা অনুষ্ঠানের শুরুতেও বলছিলাম যে এই অঙ্গ সংগঠনগুলো, যে 3টি অঙ্গ সংগঠনের কথা বলছি, সেখানে নতুন নেতৃত্বেরও আসছে, সম্ভাবনা রয়েছে, আসছে, সেগুলোর সময়ও হয়েছে। সেই সব বিষয়গুলো নিয়েও একটু বলবেন যে আপনাদের প্রত্যাশা, বিশেষ করে দীর্ঘ 17 বছরের ত্যাগ তিতিক্ষা রয়েছে, সেই জায়গায় নিঃসন্দেহে ত্যাগী মানুষ যারা, তাদের একটু অবস্থান তো প্রত্যাশা করে। সার্বিকভাবে আপনার আলোচনা শুনবো। হ্যাঁ, নতুন নেতৃত্ব বিশ্লেষণের ক্ষেত্রে ত্যাগ তিতিক্ষা, মেধা, দক্ষতা এগুলা বিবেচনা করা উচিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর আগে রিয়াজুল হান্নান শাহিন ভাই যেটা বললেন যে অঙ্গ সংগঠনগুলো মূল দলের লেজুর ভিত্তি করে, জি, এটা আসলে মানে পুরোপুরি সত্য নয়। সত্য নয় এই জন্য যে আমরা কিন্তু আমাদের দলের সিদ্ধান্তের, যে সিদ্ধান্তটা আমাদের চোখে ভালো হয় না বা মনোভূত হয় না, প্রচুর সমালোচনা করি। কিন্তু সমালোচনা করার, সংগঠনের সমালোচনা করার কিন্তু একটা পদ্ধতি আছে। আমি মানে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে কিন্তু এটা বলা যায় না, এটা সাংগঠনিক ডেকোরামের মধ্যে পড়ে না। আমরা সমালোচনা করি আমাদের যথাযথ চ্যানেল মেইনটেইন করে, অর্থাৎ আমরা যখন দলীয় ইন্টারনাল যখন ফোরামে বসি, তখন কিন্তু আমরা প্রচুর ডিসকাস করি যে কোনটা ভালো সিদ্ধান্ত, কোনটা খারাপ সিদ্ধান্ত, কোনটা একটু চেঞ্জ করতে হবে, এইগুলো আমরা কিন্তু নিয়মিতভাবে চর্চা করি। আর ভাই যেটা বললেন যে আমরা আমাদের নেতার গাড়ির পিছনে দৌড়াই, উনি আর্মির লোক ছিলেন, উনি তো ভালো জানেন যে আর্মির কোনো কমান্ডার বা কোনো বড় উচ্চ পদস্থ কর্মকর্তা, তার পিছনে যত সৈনিক থাকে সবাই কিন্তু সেই কমান্ডারের 100% অনুগত থাকে। এই টিম ওয়ার্ক, এই চেইন অফ কমান্ড না থাকলে কিন্তু কোনো জিনিসকে এগিয়ে নেওয়া যায় না। আমরা আমাদের নেতৃত্বের প্রতি অনুগত থাকবো বা তাকে আমরা হৃদয়ে ধারণ করব, এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু সেই সাথেও এই আমরা যে এগুলো করি, আমরা কিন্তু আমাদের এই যে পড়াশোনা, গবেষণা বা আমাদের সাংগঠনিক কাজ, এগুলো ফেলে রেখে করি না। নেতৃত্বের প্রতি এক ধরনের ভালোবাসা বা শ্রদ্ধাবোধ থেকে এই কাজগুলো করি, এগুলো করতে হবে। সেই সাথে সাথে এখন ধরেন যে জাতীয় যে প্রশ্নগুলো, গণতন্ত্র পুনরক্ষা, মানুষের ভোটের অধিকার, তারপরে অন্যায়ের প্রতিবাদ করা, আমাদের এই কাজগুলো যদি আমাদের মূল সংগঠন বিএনপির সাথে মিলে যায়, তাহলে তো একসাথে মিলেমিশে কাজ করতে হবে, এইগুলোর ব্যাপারে তো কোনো ছাড় নাই। আর এইগুলোকে যদি লেজুর ভিত্তি বলা হয়, তাহলে তো আমার মনে হয় এটা মানে ভুল বা ব্যাড কনসেপ্ট হবে। তারপরেও রেজাউল হান্নান ভাইয়ের সাথে আমি অনেক অংশেই একমত যে আমাদের রাজনীতিতে কিছু গুণগত পরিবর্তন আনতে হবে। আফটার অল এই দেশটা আমাদের সবার, আমাদের এই দেশটা বিনির্মাণে আমরা যারা রাজনীতি করি আমাদেরও যেমন ভূমিকা আছে, সেই সাথে আপনারা যারা সাংবাদিক বা যারা সাধারণ মানুষ বা বিভিন্ন পেশাজীবীর, নাজমুল হাসান, এখানে ঘুরে ফিরে যে একটি কথা আসছে যে প্রচারণার ক্ষেত্রে কি আপনারা অনেক বেশি অপপ্রচার বা প্রপাগান্ডার শিকার হচ্ছেন? হ্যাঁ, ডেফিনেটলি আমি আমার অন্যান্য বক্তাদের সাথে সম্পূর্ণ একমত। জামাত শিবির খুবই সুপরিকল্পিতভাবে একটি বট বাহিনী তৈরি করেছে, যাদের উদ্দেশ্যই হচ্ছে সমাজে একটি কেওয়াস সৃষ্টি করা, একটা ফেতনা সৃষ্টি করা বা একটা অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা। অসংখ্য ধন্যবাদ। কিন্তু সেটি প্রতিরোধে আপনারা কি ভূমিকা পালন করছেন? এখানে আমাদের যে ভূমিকা সেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যে এই ধরনের অপতথ্যে, ভুল তথ্যে পা দেওয়া যাবে না, এবং সাধারণ মানুষ আমাদের এটাকে গ্রহণ করেছে বলেই জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আমাদের
2/3 মেজরিটি দিয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে এই ধরনের অপতথ্য, ভুল তথ্য দিয়ে বাংলাদেশের সচেতন মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না। আমি তাদেরকে অনুরোধ করব এই পথ থেকে ফিরে এসে সঠিক এবং সঠিক তথ্যের ভিত্তিতে রাজনীতি করা। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুদ্দিন জুয়েল। শেষ করব আমরা, কিছু যুক্ত করবেন আপনি। ধন্যবাদ আপনাকে। আসলে আজকের আমরা যে বিষয়গুলো এখানে নিয়ে আমরা আলোকপাত করছি, আসলে দেখেন আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, আমিও জাতীয়তাবাদী ছাত্রদলের একজন কর্মী ছিলাম। জাতীয়তাবাদী ছাত্রদলের আমি একসময় কেন্দ্রীয় কমিটির আমি যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম। ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের আমি দায়িত্ব পালন করেছি। তো যাক, আসলে জাতীয়তাবাদী ছাত্রদলটা হচ্ছে আমাদের সবার আবেগের জায়গা। সে আবেগ দেখেন এখানে আমাদের রেজাউল হান্নান শাহিন ভাই আসলে যে কথাটি বলেছেন, আসলে এই ছাত্রদল দৌড়াই কেন, বা যে কথাটা বলেছেন, আসলে দেখেন আমি লেজুর ভিত্তিক যে কথাটা বলেছেন, আমাদের জাতীয়তাবাদী চেতনার আদর্শিক প্ল্যাটফর্ম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। জি, সে জাতীয়তাবাদী চেতনার সে আদর্শিক জায়গাটা যেখানে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি, এবং খুব স্বাভাবিকভাবে আমরাও সে জাতীয়তাবাদী চেতনাটাকে আমরা ধারণ করি। সে জাতীয়তাবাদী চেতনাটাকে আমরা সেই ধারণ করে আমরা সেই বিশ্বাসটাকে নিয়ে আমরা কিন্তু আগাই, এবং খুব স্বাভাবিকভাবে সে জাতীয়তাবাদী চেতনার আদর্শিক যে জায়গাটাকে আমরা থাকবে সেই জায়গাটাকে আমরা অনুসরণ করব। সে অনুসরণ করাটাকেই কখনোই সেটাকে লেজর ভিত্তিক বলে সেটা আখ্যায়িত করা ঠিক নয়। এটা হচ্ছে আমার প্রথম কথা হচ্ছে এখানে। এবং আমরা দেখেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের মেধাবী ছাত্রদের একটি চারণ ক্ষেত্র হচ্ছে জাতীয়তাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয়। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্ররা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিচ্ছে। তাহলে সেখানে জাতীয়তাবাদী ছাত্রদলের এখানে আপনারা যারা নেতৃত্বে আছেন, তাদের নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্বে যারা আসবেন, অবশ্যই তারা দেখেন সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্ররাই জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে আছে। আপনি যে সংগঠনে আছেন যুবদল, সেখানের নেতৃত্বে কি প্রত্যাশা করছেন তেগিদের মূল্যায়নের বিষয়ে? কারণ এই বিষয়টি নিয়ে প্রায়শই কথা হয়, যখনই দেখি কমিটি হয়েছে। ইতিমধ্যে দেখেছি ছাত্রদলের বিভিন্ন কমিটিতে কিছুটা সংঘর্ষ হয়েছে, আমরা হয়তো বিচ্ছিন্ন ঘটনাও বলতে পারেন আপনারা, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, এই অভিযোগগুলো রয়েছে। সেই জায়গায় আপনার প্রত্যাশা কি যুবদলের নেতৃত্বের ক্ষেত্রে? নেতৃত্বে সবসময় একটা প্রতিযোগিতা থাকে, নেতৃত্বে প্রতিযোগিতা থাকে, এবং নেতৃত্বে যদি প্রতিযোগিতা যদি না থাকে সেই নেতৃত্ব কিন্তু সেভাবে কিন্তু বিকশিত হয় না। যখন যে নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে, এটাই হচ্ছে একটা গণতন্ত্রের একটা সৌন্দর্য। হ্যাঁ, কিছু কিছু জায়গায় সেই প্রতিযোগিতাটাকে আমরা একটু ভিন্নভাবে আমরা দেখতে পাই। জাতীয়তাবাদী যুবদল আমরা সবসময় আমরা বিশ্বাস করি, এবং আমরা সেই একটা বিগত সময় যারা দলের জন্য যারা ত্যাগী ছিল, যারা পরীক্ষিত, এবং দলের যারা তারুণ্যটাকে প্রাধান্য রেখে জাতীয়তাবাদী যুবদলের নেতৃত্ব বাছা হয়, এবং সেই প্রক্রিয়ায় আমাদের রাজনৈতিক আমাদের সংগঠনের অভিভাবক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেই প্রক্রিয়ার নতুন নেতৃত্ব। অসংখ্য ধন্যবাদ আপনাদের চারজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা যে আলাপটি করছিলাম, এই তিন সংগঠনে নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে। আমাদের প্রত্যাশা থাকবে সেই নেতৃত্ব একটি পরিচ্ছন্ন রাজনীতির সূচনা করবে, এবং সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।